আমার মতন যারা মেয়েরা বিপদে পড়ে তাদের জন্য সরকার থেকে একটা ক্ষতিপূরণ দেয়। আমার এই কেসটা ঘটেছে 15 বছর হয়েছে, আমি এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাইনি। ক্ষতিপূরণটা আমরা কবে পাবো? আমরা কি মরে গেলে কি পাবো? আর একটা মেয়ের স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাস্টার হবে, কেউ সমাজের সেবা করবে, বাবা মায়ের পাশে দাঁড়াবে, এইটুকু আশা থাকে। কিন্তু কখন কার জীবনে বিপদ নেমে আসে কেউ জানে না। তেমনই পরিবর্তিত নাম তানিয়া খাতুনের 10 বছর বয়সে পাল্টে যায় জীবনের গল্প। আমাকে বললো কি যে তোর বাড়ি থেকে দিদা নিতে আসবে। আমি সেই আসে বাড়ি থেকে আমার মায়ের সাথে আমি গিয়েছিলাম। যে লোকটা আমাকে নিয়ে গেল, নিতে এসেছিল, আমি সে লোকটার সাথে গিয়েছিলাম। গিয়ে দেখছি যে না, এটা আমি সম্পূর্ণ ভুল। যখন মনে হলো যে আমি কাউকে পাচ্ছি না, আমার মা আসছে না, তখনই আমি বুঝলাম যে আমি পাথর হয়ে গেছি। তানিয়া খাতুনের মতো উত্তর 24 পরগনাতেও এমন একাধিক ঘটনা রয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে শত শত মানুষ পাচারের মামলার নথিভুক্ত হয়। তবে বিশেষজ্ঞদের মতে বাস্তবে অনেক ঘটনায় অভিযোগ হিসেবে নথিভুক্ত হয় না, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা থাকে। তারপরে দেখলাম একটা বাড়িতে রাখলো, সেখানে আমার মা ধর করলো, আমার অত্যাচার করতে শুরু করলো, হাতে অ্যাসিড ট্যাসিড দিত। যখন বাড়ি আসার ইচ্ছা জাগে তখন আমি নিজে ফোনের গ্রুপ থেকে আমি চুরি করে আমি ফোনটা করি। ফোন করার পরে আমি আমার মায়েদেরকে টাইম দিয়েছিলাম। টাইমই ওরা যায়, দিয়ে আমাকে ইকবালপুর থানা থেকে আমার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। আমি যখন পাশের থেকে ফিরে আসি, তো তখন আমার একটা সাহস হলো যে না, আমি ওখান থেকে ফিরে আসতে পারলাম, নতুন জীবন পেয়েছি। সব থেকে বড় আমার চ্যালেঞ্জ ছিল আমি ওখান থেকে যখন আমি বাড়িতে ফিরে আসি, অনেক লোক আমার অনেক স্টিমার দিয়েছিল যে মেয়েটা অমুক জায়গায় গিয়েছিল, হয়তো খারাপ হয়ে গিয়েছে, এর সাথে মেশা যাবে না, অনেকে মিশতে দিত না। এটা আমার খুব খারাপ লাগতো, তখন কান্না লাগতো, আমার মনে কষ্ট হতো, আমি নিজে নিজে কাঁদতাম। আমি পড়াশোনাও করতে চেয়েছিলাম, সেটা আমার হয়নি। কেন আমার স্কুলে ভর্তিও নেয়নি, মাস্টাররা অনেক রকম খারাপ খারাপ কথা বলতো যে স্কুলের যদি স্কুলে ভর্তি হয় তো স্কুলের মেয়েরাও খারাপ হয়ে যাবে। দুই একদিন আমি গিয়েছিলাম, যেতে যেতে আর যাওয়া হয়নি। কিন্তু আমার গ্রামের লোকেরা যাই বলুক না কেন, আমার পরিবার থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে। পরিবার ঠিক ছিল বলে আজ আমি ঠিক আছি। মানুষ পাচার শুধু একটি অপরাধ নয়, এটি একটি মানুষের জীবন, স্বপ্ন আর ভবিষ্যৎ কেড়ে নেওয়ার ঘটনা। দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষার অভাব, সচেতনতার ঘাটতি এবং ভালো চাকরি বা বিয়ের প্রলোভনে অনেক মানুষ প্রতারণার শিকার হন, আর এই সুযোগই কাজে লাগায় পাচারকারী চক্র। আমার মতন যারা মেয়েরা বিপদে পড়ে তাদের জন্য সরকার থেকে একটা ক্ষতিপূরণ দেয়। এই নারীদের সঙ্গে কথা বলে আমরা তাদের সমস্যার কথা জানি। এরপর ক্ষতিপূরণের মামলার অগ্রগতি জানতে বারাসাত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ডালসাতে যায়। আজ আমরা উত্তর চব্বিশ পরগনা ডালসা কোর্টে এসেছি। এদের ভিকটিম কম্পেনসেশন করা ছিল 2023 সালে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অর্ডার হয়নি। কেসগুলো ওইভাবে চলছে, তাই লিগাল এইডের আমরা যে সাপোর্ট সিস্টেম সেক্রেটারির সঙ্গে মিট করতে এসেছি। তা উনি বললেন যে উনি দেখছেন, উনি কেসটা শুনেছেন এবং যত শীঘ্র সম্ভব উনি ইনিশিয়েটিভ নেবেন বলেছেন। আমি সোশ্যাল ওয়ার্কার হিসেবে সংযোগ ইন্ডিয়ার রাহাত ফেলোশিপের কাজ করছি এবং এই ট্রাফিক ভিকটিমদের নিয়েই আমার কাজ। এখান থেকে আমরা আবার যাব বিডিও অফিসে। যে পুনর্বাসন, সেই পুনর্বাসনটা আমরা সঠিকভাবে পাচ্ছি না বলে আজকে আমরা এখানে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে বিডিও অফিসে আসছি নিজেদের লাইভলিহুডের জন্য, আমাদের কোনো কাজ বা কোনো ব্যবসার থেকে কোনো লোন এইসব বিষয় নিয়ে আসে, কিন্তু কোনো রকমভাবে আমরা সাপোর্ট পাচ্ছি না। জীবিকা অবশ্যই প্রয়োজন, কারণ আমাদের যদি অর্থ না থাকে আমরা খাবো কি, আমরা বাঁচবো কি, বা আমাদের যে ছেলে মেয়েরা রয়েছে তাদের লেখাপড়ানো করানোর জন্যও কিন্তু আমাদের অর্থের প্রয়োজন, বা আমাদের ঘরের জন্য আমরা বারবার আসছি।
দীর্ঘ 6 বছর ধরে অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন জমা করেই যাচ্ছি। সেক্ষেত্রে কোনো রকম কোনো ভাবেই আমরা সাপোর্ট পাইনি বা সহযোগিতা পাইনি। শুধুমাত্র বিডিও অফিসে নয়, আমরা গ্রামের মধ্যে মানে প্রধান, মেম্বার বা সভাপতি, বিডিও স্যার সবাইকে আমরা অ্যাপ্লিকেশন করেছি ঘরের জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সাফল্য আমরা দেখতে পাইনি। আমরা যে লড়াইটা করছি দীর্ঘ 18 বছর ধরে ট্রাফিক ভিকটিমদের রিহ্যাবিলিটেশন এবং তাদের ভিকটিম কম্পেনসেশন, ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের জন্য পাওয়ার জন্য, সেটা অনেকটাই কোর্ট নির্ভর এবং কোনো কোনো কেস আমাদের 15 বছর, 10 বছর, 13 বছর ধরে চলছে, 5 বছর, 6 বছর। তো এটা আমাদের বিচার ব্যবস্থাকে আমরা অনুরোধ করছি যে এটা এদের দিকে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখা হোক। আমি চাই যে আমার ক্ষতিপূরণটা আমি যেন পাই। আমার ঘরে ধরো পানি টানি পড়ে, আমার একটু ঘরটা হলে ভালো হয়। আর ঘর থেকে জল পড়ে বর্ষাকালে, সেও থাকা যায় না, এটাও একটা আমার একটা কষ্ট। আমার একটা বাথরুম নেই, আমার বাথরুমও হলে ভালো হয়। ভাঙাচোরা বাথরুম আমার ব্যবহার করছি। আমার একটা স্বপ্ন আছে ক্ষতিপূরণের, সরকার থেকে যে টাকাটা যদি আমার দেয়, তা আমি আর আমার যেগুলো স্বপ্ন আছে, আমার সেই স্বপ্নগুলো আমি মানে মেটাতে পারবো। আমি যে এই সেলাই কাজটা করছি, এই সেলাই কাজটা ধরনের সবাইকে যেন তখন দেখাতে পারবো, জানিস? কিন্তু ওই টাকাটা পেলে আমি, আমার একটা আশা যে আমি তখন পরে গিয়ে আমি একটা সাদা সাদা মেশিন কিনবো, কিনে সেইটাতে আমি যেন সব রকম কাজ, যেরকম আমাদের এখানে প্যান্টের কুর্তি সব কাজ হয়, সেইগুলো যেন আমি সব করতে পারি। আমি ধর এখন 2টো মুরগি পুষছি, এর থেকে যেন একটু বেশি হাঁস মুরগি আমি পুষতে পারি। পাচার থেকে ফিরে আসা মানেই লড়াই শেষ নয়, বরং তখনই শুরু হয় আরেকটি দীর্ঘ সংগ্রাম, ন্যায় বিচারের জন্য, নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য এবং সম্মানের সঙ্গে নতুন জীবন গড়ে তোলার জন্য। প্রশ্ন একটাই, উদ্ধার হওয়ার পরও একজন মানুষকে তার ন্যায্য ক্ষতিপূরণ এবং বিচার পেতে আর কত বছর অপেক্ষা করতে হবে?